হ্যাঁ ভালো। স্যার কি কি দেখাবো বলেন, কি লাগবে স্যার? সব আইটেম আছে স্যার। থামেন। আচ্ছা তোমাকে আমি বলেছি না যে আমার সামনে তুমি এই শেহজাদগিরি ভাব একদম দেখাবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওকে কোনো রকম ম্যারেজ করে আইন দিয়ে গেরা করে আপনি ফেলতে পারবেন না। থাক থাক, আর অ্যাক্টিং করতে হবে না। অ্যাক্টিং তো ভালোই করছো, একবার শেহজাদের অ্যাক্টিং, একবার গোলামের। হ্যালো। এই, কি সমস্যা তোমার? তুমি আমার ফোন কেন ধরছিলে না? হঠাৎ করে আমার উপর অ্যাটাক হয়। বাবা যদি কিছু হতো কি করতাম? আমার বন্ধুরে ভাইরা বালাইছে, আমার বন্ধু নাই। এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 26তম পর্বে শেহজাদ চৌধুরী কি সতী স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে নিজের মুখে সব অপরাধ স্বীকার করে নেবে, নাকি দাউদ খানের পাতার চাল উল্টে দিয়ে মিডিয়ার সামনে ফাঁস করবে এক ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের নাম? কারণ যে গোলাম কিবরিয়াকে এতদিন একটা ফালতু পুতুল ভেবে ডার্ক ওয়ার্ল্ডের শত্রুরা খুঁটি বানাতে চেয়েছিল, সেই গোলামি যদি শেষ পর্যন্ত শেহজাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হয়ে ওঠে, তবে তো মন্ত্রিত্ব আর ক্ষমতা দুটোই এক রাতের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। দুনিয়া টাকার গোলাম নাটকের 25তম পর্বে এসে প্রতিটি দৃশ্যই যেন দর্শকদের এক একটা বরফের মতো ঠান্ডা শিহরণ বকিয়েছে। আগের পর্বের ধোঁয়াশা কাটিয়ে এবার উন্মোচিত হতে চলছে এমন এক সত্য যা গল্পের পুরো মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। পর্বের শুরুতেই দেখা যায় ঋতুর সাথে গোলামের শপিং মলে যাওয়ার কাণ্ড। গোলাম কিবরিয়া যে নিজেকে আড়ালে রেখে কখনো কমেডি রোলে আবার কখনো শেহজাদের কার্বন কপি হয়ে রহস্য বজায় রাখছে, তা ঋতুর চোখ এড়ালেও মার্কেটের পুরনো দোকানদারদের এড়ায়নি। সেই দোকানদার যখন শেহজাদকে চিনে ফেলে আগের সেই মেয়রের অন্যায়ের কথা মনে করিয়ে দেয়, ঠিক তখনই ধরা পড়ে যায় সমাজ আর গরিব মানুষের কাছে শেহজাদ শুধু একজন মানুষ নয়, বরং এক অদৃশ্য মহিরূপ। কিন্তু আসল শকিং মোমেন্ট আসে তখন, যখন ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়া স্বাস্থ্যমন্ত্রী শেহজাদ চৌধুরীকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কানাকানি শুরু করে। কানা শাকিল নামের এক পেশাদার শুটারকে ভাড়া করা হয় শেহজাদকে স্পট ডেট করার জন্য। অন্যদিকে শেহজাদ যখন নিষ্পাপ এক শিশুর রাস্তা পার করে হাতে কিছু টাকা তুলে দিচ্ছিল, ঠিক তখনই সেই ভয়াল বুলেটটি এসে বিদ্ধ হয় শেহজাদকে লক্ষ্য করে। কিন্তু মাঝখানে এসে পড়ে সেই ছোট্ট শিশু। রক্তে ভেসে যায় রাজপথ, আর শেহজাদের কোলেই চোখ বুজে সেই মাসুম বাচ্চাটি। নিজের চোখের সামনে একটা নিষ্পাপ প্রাণের এভাবে প্রদীপ নিভে যাওয়া শেহজাদের ভিতরে থাকা রক্তচক্ষু তার সিংহের গর্জনকে যেন নতুন করে গজিয়ে তোলে। ওই রক্তমাখা দৃশ্য আর বাচ্চার মায়ের বুক ফাটা আর্তনাদ, প্রতিটি ডায়লগ যেন দর্শককে এক ভীষণ আবেগের সাগরে ডুবিয়ে দেয়। ঠিক তখনই গল্পের মোড় ঘুরতে এন্ট্রি নেয় রিশাদ আর গোলামের সেই গোপন আস্তানা, যেখানে মাফিয়া ডনরা ভাবছে গোলাম হলো শেহজাদের কার্বন কপি, আর তাকে ব্ল্যাকমেল করেই শেহজাদকে ধ্বংস করা যাবে। সেখানে রিশাদ গোলামকেও আরো ভয়ঙ্করভাবে ট্রেন করে তুলতে চাচ্ছে। কিন্তু আসল টুইস্ট আসে নাটকের শেষের দিকে, যখন দুবাইয়ের কুখ্যাত ডন দাউদ খান আর স্বাস্থ্যমন্ত্রী একজোট হয়ে ফোন কলে গোপন চক্রান্ত ফাঁস করে। দাউদ খানের সোজা দাবি, কাল সকালে শেহজাদ চৌধুরী নাকি নিজের পায়ে হেঁটে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে মিডিয়া স্বীকার করবে যে ব্যাংকে ডাকাতি সে নিজেই করেছে। আমার ব্যক্তিগত মতামত হলো, এই 25 নম্বর পর্বটি ছিল এই পুরো সিরিজের অন্যতম সেরা একটি ইমোশনাল আর থ্রিলিং পর্ব। বিশেষ করে পথ শিশুটির মৃত্যুর পর শেহজাদের ভেতরের যে অনুশোচনা আর প্রতিশোধের আগুন, সেই সিনটাই নাটকটির ইমোশনাল ভ্যালু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর শান বৈরাগী বা শোয়েব শান্তর অভিনয়ে যে এনার্জি ছিল, তা সত্যি প্রশংসা করার। এবার আসা যাক কিছু হিডেন ক্লু আর ফোরশেডিং এর দিকে, যা হয়তো অনেকেই খেয়াল করেননি। প্রথমত, মন্ত্রী যখন দাউদ খানের সাথে কথা বলছিল, দাউদ খান খুব কনফিডেন্টলি বলছিল যে শেহজাদ নিজে এসে অপরাধ স্বীকার করবে। এখন প্রশ্ন হলো, আসল শেহজাদ তো কখনো এভাবে আত্মসমর্পণ করার পাত্র নয়। তাহলে কি দাউদ খান আর স্বাস্থ্যমন্ত্রী যার উপর ভরসা করছে, সেই গোলাম আসলে ইতিমধ্যেই রিশাদের হয়ে ডাবল এজেন্ট হিসেবে কাজ শুরু করে দিয়েছে? শপিং মলে যখন পুলিশ আর শফিজের সাথে গোলামের কথা হচ্ছিল, তখন গোলামের বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু একজন সাধারণ মূর্খ বেটার মতো ছিল না। অর্থাৎ গোলাম কি সত্যি পাগল বা সহজ সরল, নাকি শেহজাদ চৌধুরীকে রক্ষা করার জন্য তাকে পারফেক্ট একটা লিথাল ক্লিয়ার মাস্ক পরানো হতো? আগামী পর্বে আমরা দেখতে
দেখতে পারি এক বিশাল গেম চেঞ্জার মিশন। দাউদ খান তার মন্ত্রী যে প্ল্যান করেছে, শেহজাদ সেই প্ল্যানটাই অস্ত্র বানাবে। হয়তো গোলাম শেহজাদছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে এমন কিছু মিডিয়া এভিডেন্স এবং ব্যাংক ডকুমেন্টস লিক করে দেবে যা শুনে দাউদ খান আর মন্ত্রীর নিজের পায়ের তলার মাটি সরে যাবে। আর শিশুটির মৃত্যুর পিছনে যে শিশু পথচারী চক্র ও কানা শাকিল জড়িত, তাদের উপর শেহজাদের রক্তক্ষয়ী প্রতিশোধ দেখতে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। পরদিন সকাল হতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে যেন মানুষের ঢল নেমে যায়। ক্যামেরা হাতে একের পর এক সাংবাদিক ছুটে আসে। সবার মুখে একটাই প্রশ্ন, শেহজাদ চৌধুরী কি সত্যি আজ নিজের মুখে ব্যাংক ডাকাতির সব অপরাধ স্বীকার করতে যাচ্ছে? কিছুক্ষণ পর কালো গাড়ি এসে থেমে যায় মন্ত্রীর গেটের সামনে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে একজন চেহারা। পোশাক আর হাঁটার স্টাইল দেখে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ। দূর থেকে দেখলে যেন এটাই শেহজাদ চৌধুরী, কিন্তু গাড়ি থেকে নামার আগেই লোকটি পকেট থেকে একটি ছোট্ট কালো ডিভাইস বের করে হাতে চেপে ধরে। তার চোখে তখন আর গোলামের সেই বোকাশোকা ভাব নেই, চোখে যেন আগুন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের ভেতরে বসে দাউদ খান ফোনে অপেক্ষা করতে থাকে, তার মুখে আত্মবিশ্বাসী হাসি। দাউদ খান বলে, আজকের পর শেহজাদ চৌধুরী আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। মিডিয়ার সামনে নিজের মুখে অপরাধ স্বীকার করবে, তারপর আইন তাকে নিয়ে যাবে। আর তখন ডার্ক ওয়ার্ল্ডের সামনে আমাদের রাস্তা পুরো পরিষ্কার। কিন্তু দাউদ খান জানে না, তার এই ফোন আলাপের প্রতিটি শব্দ ইতিমধ্যেই রেকর্ড হয়ে গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সেই ব্যক্তি ধীরে ধীরে মুখ তুলে বলে, স্যার, আমি শেহজাদ চৌধুরী নই। ঘরে উপস্থিত সবাই হতবাক। কয়েক সেকেন্ডের নীরবতার পর সে মাথা থেকে ক্যাপ খুলে ফেলে। তারপর মুখের উপর লাগানো বিশেষ মাস্ক খুলতেই বেরিয়ে আসে গোলাম কিবরিয়ার আসল চেহারা। মিডিয়ার ক্যামেরাগুলো মুহূর্তের মধ্যে তার দিকে ঘুরে যায়। গোলাম এবার আর আগের মতো হাসে না, ঠান্ডা গলায় বলে, আমাকে আপনারা এতদিন পুতুল ভেবেছেন, কিন্তু পুতুলের হাতে যদি পুরো খেলাটার সাথে চলে আসে, তখন খেলোয়াড়কে আর পুতুলকে সেটা বোঝা খুব কঠিন হয়ে যায়। এই কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়ান। তুমি এখানে কেন? গোলাম টেবিলের উপর একটি ফাইল ছুড়ে দিয়ে বলে, শেহজাদের নামে যে ব্যাংক ডাকাতির মামলা মিডিয়ার সামনে তুলে ধরে, আর সেই পেনড্রাইভে আছে সেই রাতের পুরো ফুটেজ। কে টাকা সরিয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গেছে, কার কার নির্দেশে সবকিছু করা হয়েছে, সব। ঠিক তখনই দাউদ খানের ফোন বেজে ওঠে। আতঙ্কিত কণ্ঠে, বস, বিপদ হয়ে গেছে। গোলাম আমাদের সঙ্গে ডাবল গেম খেলছে। দাউদ খান কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারে না, তারপর দাঁত চেপে চেপে বলে, গোলাম যদি আমার সঙ্গে খেলা শুরু করে, তাহলে এবার ওর শেষটা আমি নিজের হাতে লিখব। কিন্তু দাউদ খান জানে না, তার কথাগুলো ইতিমধ্যে লাইভ সম্প্রচার চলে গেছে। অন্যদিকে শহরের এক অন্ধকার গুদামে কানা শাকিলকে ঘিরে দাঁড়িয়ে থাকে কয়েকজন অচেনা মানুষ। তাদের সামনে রাখা হয় সেই পথশিশুটির রক্তমাখা জামা। একজন ধীরে ধীরে বলে, তুই ভুল মানুষকে গুলি করিসনি শাক, তুই ভুল করে শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতাকে জাগিয়ে দিয়েছে। কানা শাকিলের মুখে হাসি মিলিয়ে যায়, আর ঠিক তখনই গুদামের দরজা খুলে যায়। অন্ধকারের ভেতর থেকে শেহজাদ চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, একটা শিশুর রক্তের দাম টাকা দিয়ে শোধ করা যায় না। শাকিল পিছনে তাকাতেই দেখে শেহজাদ একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই, শুধু চোখে এমন এক আগুন যা দেখে কানা শাকিলের মতো পেশাদার খনির বুকেও প্রথমবার ভয় ঢুকে যায়। এবার শেহজাদের সামনে একটাই লক্ষ্য, শুধু নিজের নামে লাগানো মিথ্যা অপরাধের জবাব দেওয়া নয়, বরং সেই পুরো মাফিয়া সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, গোলাম কি সত্যি শেহজাদের পক্ষ নিয়েছে, নাকি এটাও দাউদ খানের আরো বড় কোনো ফাঁদের অংশ? কারণ গোলামের হাতে থাকা শেষ পেন ড্রাইভে এমন একজনের নাম আছে, যার নামে প্রকাশ্যে এলে শুধু মন্ত্রী নয়, পুরো ক্ষমতার কাঠামোই কেঁপে উঠতে পারে। গোলামের হাতে থাকা সেই পেন ড্রাইভের ভেতরে আসলে কি আছে? এই প্রশ্নটাই তখন সবার মাথায় ঘুরপাক খেতে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে গোলাম যখন বলে, এই ফাইলটা খুললে অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে যাবে, তখন ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। মন্ত্রী ধমক দিয়ে বলে, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বল? গোলাম মুচকি হেসে উত্তর দেয়, জানি, কিন্তু আপনি কি জানেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলে কার হয়ে কাজ করছে? এই কথার পরেই গোলাম পেনড্রাইভটি ল্যাপটপে লাগাতে যায়। ঠিক তখনই হঠাৎ পুরো ঘরের বিদ্যুৎ চলে যায়। বাইরে থাকা সাংবাদিকরা কিছুই বুঝে উঠতে পারে না। কয়েক সেকেন্ড পর বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। নিরাপত্তারক্ষীরা সবাই নিচু হয়ে পড়ে। অন্ধকারের সুযোগ নিয়ে একজন মুখোশধারী ঘরের ভেতরে ঢুকে গোলামের দিকে এগিয়ে আসে, কিন্তু গোলাম যেন আগেই সবকিছু বুঝে রেখেছে। লোকটির আক্রমণ করতেই গোলাম তার হাতে
আটকে ফেলে। দুজনের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। কয়েক মুহূর্ত পর মুখোশধারী লোকটি পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে তার হাত থেকে একটি ছোট্ট কাগজ মাটিতে পড়ে যায়। গোলাম কাগজটি তুলে খুলতেই তার চোখ কপালে উঠে যায়। সেখানে লেখা, শেহজাদকে বাঁচাতে চাইলে রিশাদকে বিশ্বাস করো না। গোলাম কিছুক্ষণ চুপ করে থাকে, কারণ রিশাদই তো একদিন তাকে আড়াল থেকে তৈরি করেছে। তাহলে কি রিশাদও পুরো খেলাটার অন্য কোনো অংশ? অন্যদিকে শহরের বাইরে একটি পরিত্যক্ত বাড়িতে শেহজাদ কানা শাকিলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। শেহজাদের একটাই প্রশ্ন, আমাকে মারার অর্ডার কে দিয়েছিল? কানা শাকিল প্রথমে কোনো কথা বলতে চায় না, কিন্তু শেহজাদ যখন তার সামনে সেই শিশুটির ছবি রেখে বলে, এই বাচ্চাটার মৃত্যুর হিসাব আমাকে দিতেই হবে, তখন কানা শাকিলের মুখের কঠিন ভাব ভেঙে যায়। সে ধীরে ধীরে বলে, অর্ডার মন্ত্রীর কাছ থেকে আসেনি। শেহজাদ থমকে যায়। তাহলে? কানা শাকিল চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলে, অর্ডার এসেছিল এমন একজনের কাছ থেকে যার নাম শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন। ঠিক তখনই বাইরে থেকে গুলির শব্দ। কানা শাকিল মাটিতে লুটিয়ে পড়ে। শেহজাদ ছুটে জানালার কাছে গিয়ে দেখে দূরে একটি কালো গাড়ি দ্রুত চলে যাচ্ছে। সে বুঝে যায় কেউ চাচ্ছে না কানা শাকিল মুখ খুলুক। এদিকে গোলাম পেনড্রাইভটি নিয়ে রিশাদের কাছে ফিরে আসে, কিন্তু রিশাদ যখন জানতে পারে পেনড্রাইভের ভেতরে কি আছে, তখন তার মুখের রং বদলে যায়। গোলাম অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিশাদ ধীরে ধীরে বলে, এই ফাইলটা শেহজাদের হাতে যাতে দেওয়া যাবে না। গোলাম তাকিয়ে থাকে। কেন? রিশাদ কোনো উত্তর দেয় না। ঠিক তখনই পেনড্রাইভের একটি অডিও ফাইল নিজে থেকেই চালু হয়ে যায়। একজন মানুষের কণ্ঠ ভেসে আসে, দাউদ খানকে আমরা সামনে রেখেছি, মন্ত্রীকে আমরা ব্যবহার করেছি, কিন্তু আসল খেলাটা চালাচ্ছে অন্য একজন। গোলাম আর রিশাদ দুজনেই স্থির হয়ে যায়। অডিওর শেষ কথাটি শোনা যায়, আর সেই মানুষটা শেহজাদ চৌধুরীর সবচেয়ে কাছের মানুষ। গোলাম ধীরে ধীরে রিশাদের দিকে তাকায়। রিশাদও গোলামের দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখে তখন একই প্রশ্ন, তাহলে আসল বিশ্বাসঘাতক কে? বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম আগামী 26 নম্বর পর্ব কবে আসবে এবং 26 নম্বর পর্বে কি কি থাকছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী পর্বে ঘটতে চলেছে এক জ্বালাময়ী ঘটনা, আর ঠিক সেই মুহূর্তে শেহজাদ ফোন একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে। যাকে তুমি বন্ধু ভাবছো সেই তো তোমার সবচেয়ে বড় শত্রু। শেহজাদ মেসেজটি দেখে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, খেলা যদি এতদূর এসে থাকে তাহলে এবার আমিও নিজের নিয়মে খেলবো। বন্ধুরা, খেলা কি তবে চলতেই থাকবে? আগামী পর্বে কোন খেলা চলবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পারবেন আগামী পর্ব কবে আসছে। প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে কখন ভিডিওটি আসতে চলেছে তা জানতে আগামী পর্বের প্রেডিকশন এবং সম্ভাব্য গল্প পুরো ভিডিও জুড়ে থাকে। শেহজাদের হাতে আসা সেই অজানা মেসেজের পর পুরো পরিস্থিতি যেন বদলে যায়। এতদিন সে ভেবেছিল তার বিরুদ্ধে খেলছে দাউদ খান, স্বাস্থ্যমন্ত্রী আর ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়ারা, কিন্তু এখন যদি তার সবচেয়ে কাছের মানুষই বিশ্বাসঘাতক হয়ে থাকে, তাহলে শত্রু আসলে তার কতটা কাছে সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড়। শেহজাদ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে বলে, শত্রুকে ভয় পাওয়ার দরকার নেই, ভয় করতে হয় সেই মানুষটাকে যে শত্রু হয়েও বন্ধুর মুখোশ পড়ে থাকে। অন্যদিকে রিশাদের আস্তানায় গোলাম পেনড্রাইভটা আবার চালু করে। এবার অডিওর সঙ্গে একটা ভিডিও ফুটেজও সামনে আসে। ভিডিওতে দেখা যায় দাউদ খান, স্বাস্থ্যকর্মী এবং আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একটি গোপন বৈঠকে বসেছে, কিন্তু ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একজনের মুখ দেখা যায় যাকে দেখে গোলাম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে ফিসফিস করে বলে, এটা কিভাবে সম্ভব? রিশাদ দ্রুত ল্যাপটপ বন্ধ করে দেয়। গোলাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, আপনি ভিডিওটা বন্ধ করলেন কেন? রিশাদ গম্ভীর গলায় বলে, কারণ এই ভিডিও এখন তোমার দেখা উচিত ছিল না। গোলামের সন্দেহ আরো বেড়ে যায়, তাহলে এতদিন আমাকে কে বানাচ্ছিল? শেহজাদের ছায়া নাকি আপনার নিজের খেলায় একটা খুঁটি? রিশাদ কোনো উত্তর দেয় না। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা যায়। রিশাদ জানালা দিয়ে তাকিয়ে দেখে একজন অস্ত্রধারী লোক আস্তানাটিকে ঘিরে ফেলেছে। সে গোলামকে বলে, তুমি পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। গোলাম অবাক হয়ে বলে, আর আপনি? রিশাদ মুস্কি হেসে উত্তর দেয়, আজ বুঝবে আমি আসলে কোন দলে। এরপরেই দরজা ভেঙে হামলা শুরু হয়। অন্যদিকে শেহজাদ কানা শাকিলের রেখে যাওয়া শেষ সূত্র ধরে পৌঁছে যায় একটি পুরনো গুদামে। সেখানে সে খুঁজে পায় অসংখ্য ব্যাংক ফাইল, ভুয়া কোম্পানির কাগজপত্র আর বিদেশি অ্যাকাউন্টের তথ্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল একটি কালো খাতা। খাতার প্রথম পাতায় লেখা অপারেশন গোলাম। শেহজাদের চোখ আটকে যায় নামটার উপর। সে পাতা উল্টাতেই দেখতে পায় গোলামের ছবি, রিশাদের ছবি এবং তার নিজের ছবিও সেখানে রয়েছে। কিন্তু তার নিচে লেখা একটি বাক্য শেহজাদ যেন পাথর হয়ে যায়। শেহজাদকে ধ্বংস করার জন্য শেহজাদকেই ব্যবহার করা হয়। ঠিক তখনই
পিছন থেকে একজন বলে ওঠে, এখন বুঝতে পারছেন এতদিন আসলে খেলাটা কি ছিল? শেহজাদ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ব্যক্তি যাকে সবাই এতদিন শেহজাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বলে জানতো। শেহজাদ তাকে দেখে বিস্ময়ে বলে, তুমি? লোকটি শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, আর এতদিন আপনি যাকে নিজের সবচেয়ে বড় শত্রু ভেবেছেন সে আসলে আপনার সবচেয়ে বড় রক্ষক। শেহজাদের চোখে এবার নতুন এক রহস্যের ছায়া, কারণ লোকটি পকেট থেকে আরেকটি ফাইল বের করে হাতে দিয়ে বলে, এটা দেখুন, আপনার বাবার মৃত্যুর আসল রহস্য এখানেই আছে। শেহজাদ কাঁপা হাতে ফাইলটি খুলতে যায়, ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা যায়। কেউ একজন পুলিশকে খবর দিয়েছে শেহজাদ বুঝি চলে যাচ্ছে, গুদামের অবস্থান ফাঁস হয়ে গেছে। কিন্তু পুলিশের ভয়ে পালানোর আগে সে ফাইলটা বুকের কাছে চেপে ধরে বলে, আজ যদি সত্যিই আমার বাবার মৃত্যুর রহস্য বের হয়ে যায় তাহলে দাউদ খান তো দূরের কথা, এই দেশের ক্ষমতার সবচেয়ে বড় চেহারাটাও নিরাপদ থাকবে না। আর অন্যদিকে রিশাদের আস্তানায় হামলার মাঝেই গোলাম হঠাৎ সেই ভিডিওর অংশটা মনে করে। ভিডিওতে দেখা যায় সেই রহস্যময় ব্যক্তির মুখটা এবার তার কাছে পরিষ্কার হয়ে যায়। গোলাম স্তব্ধ হয়ে বলে, না, এটা হতে পারে না, কারণ সেই মানুষটাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সবচেয়ে বিশ্বস্ত মানুষটির নাম প্রকাশ করার পর থেকেই পুরো খেলাটা যেন নতুন দিকে মোড় নেয়। গোলাম বুঝতে পারে এতদিন দাউদ খান আর স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে আসলে আরো বড় কেউ আড়াল থেকে পুরো অপারেশন পরিচালনা করে আসে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বিশ্বস্ত লোকটি শুধু মাফিয়াদের সঙ্গে যুক্ত নয়, সে বহু বছর ধরে সরকারের ভিতরের গোপন তথ্য পাচার করে আসছে। গোলাম দ্রুত রিশাদকে খুঁজতে থাকে। হামলার মধ্যে রিশাদ কোথায় গেছে তার কোনো খোঁজ নেই। হঠাৎ হামলার ফোনে একটি মেসেজ আসে, রিশাদকে খুঁজো না, সে নিজেই তোমাকে খুঁজে নেই। মেসেজের নিচে একটি লোকেশন দেওয়া। গোলাম সেখানে পৌঁছতেই দেখে রিশাদ একা দাঁড়িয়ে আছে, কিন্তু রিশাদের হাতে অস্ত্র নেই, মুখেও আগের সেই আত্মবিশ্বাস নেই। গোলাম সরাসরি প্রশ্ন করে, আপনি আমাকে এতদিন কি লুকিয়েছেন? রিশাদ কিছুক্ষণ পর চুপ থেকে বলে, যেদিন থেকে আমাকে শেহজাদের মতো বানানোর কাজ শুরু করেছিলাম সেদিন থেকেই জানতাম একদিন এই প্রশ্নটাই করবে। গোলাম অবাক হয়ে যায়, তাহলে সত্যটা কি? রিশাদ ধীরে ধীরে বলে, তুমি শেহজাদের কার্বন কপি নাও গোলাম, তুমি শেহজাদের জন্য বানানো একটা ঢাল। গোলাম কিছুই বুঝতে পারে না। রিশাদ তখন আসল রহস্যের একটা অংশ খুলে বলে, বহু বছর আগে শেহজাদ যখন ডার্ক ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রথমবার দাঁড়িয়েছিল তখন মাফিয়ারা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু শেহজাদের মতো দেখতে আরেকজন মানুষকে সামনে রেখে তারা যেন তাকে ভুল পথে চালিত করতে পারে, এই পরিকল্পনা থেকেই গোলামকে খুঁজে বের করা হয়েছে। কিন্তু পরিকল্পনা বদলে যায়, কারণ গোলামকে ব্যবহার করার আগেই রিশাদ বুঝতে পারে গোলামের মধ্যে এমন কিছু আছে যা মাফিয়ারা জানে না। তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানুষের মন বুঝে ফেলার দক্ষতা, তাই রিশাদ তাকে পুতুল বানিয়ে খেলোয়াড় বানানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই দূরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে শেহজাদ। গোলাম শেহজাদকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আপনি এখানে? শেহজাদ শান্তভাবে বলে, কারণ এখন আর কাউকে বিশ্বাস করার সময় নেই, শুধু সত্যিটাকে বিশ্বাস করার মতো সময় আছে। রিশাদ শেহজাদের হাতে সেই কালো খাতাটা তুলে দেয়। শেহজাদ খাতা খুলে একের পর এক নাম দেখতে থাকে। দাউদ খান, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিধ্বস্ত কর্মকর্তা, আরো কয়েকজন ব্যবসায়ী ও প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি। কিন্তু শেষ পাতায় এসে শেহজাদের হাত থেমে যায়। সেখানে লেখা চূড়ান্ত অপারেশন। শেহজাদ চৌধুরীকে জনসম্মুখে অপরাধী প্রমাণ করতে হবে। তার নিচে একটি তারিখ। শেহজাদ বুঝতে পারে এটা ভবিষ্যতের কোনো পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি অডিও আসে। ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের ভিড়, আর সেখানে একজন পুলিশ কর্মকর্তা ঘোষণা করছে শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোলাম হতবাক হয়ে বলে, কিন্তু আদালত তো কোনো রায় দেয়নি। রিশাদ ঠান্ডা গলায় বলে, রায় দেওয়ার দরকার নেই, মানুষকে বিশ্বাস করানোই ওদের আসল উদ্দেশ্য। শেহজাদ তখন ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসে। ওরা আমাকে অপরাধী বানাতে চায়, তারপর খাতাটা বন্ধ করে দিল। ঠিক আছে, এবার আমি ওদের এমন একটা প্রমাণ দেব যেটা কোনো আদালত, কোনো মন্ত্রী, কোনো মাফিয়া কেউ মুছে ফেলতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিশাদের ফোনে একটি কল আসে। ওপাশের কণ্ঠ শুনেই রিশাদের মুখের রং বদলে যায়। কণ্ঠটি বলে, তোমরা তিনজন একসঙ্গে আছো, সেটা আমরা জানি। রিশাদ চুপ। আর তোমরা যদি পরবর্তী 1 ঘন্টার মধ্যে সেই পেন ড্রাইভটা
আমাদের হাতে না দাও তাহলে শেহজাদের মায়ের জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে যাবে। শেহজাদের মুখ তখনই মুহূর্তের মধ্যেই কঠিন হয়ে যায়, কারণ এতদিন মাফিয়ারা তার টাকা, ক্ষমতা আর জীবন নিয়ে খেলেছে, কিন্তু এবার তারা হাত দিয়েছে তার পরিবারের উপর। শেহজাদ ধীরে ধীরে ফোনটা হাতে নেয় এবং বলে, তোমরা ভুল মানুষকে ভয় দেখাতে এসেছো। ওপাশ থেকে হাসির শব্দ আসে। শেহজাদ তখন শেষ কথাটা বলে, আজ থেকে আমি তোমাদের বিরুদ্ধে লড়বো না, তোমাদের শেষ করার জন্য সময় গুণ। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্বের জন্য কে কে অপেক্ষা করে আছেন কমেন্টে জানিয়ে দিন। 26 নম্বর পর্বে যা হতে চলেছে তা দেখলে আপনার গা শিউরে উঠবে। রাঙ্কিং এন্টারটেইনমেন্ট খুব ভালোভাবেই গল্পটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছে। দর্শকদের পছন্দ দিন দিন বেড়েই চলেছে। দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্বের প্রেডিকশন এতক্ষণ থেকে যারা শুনলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আগামী পর্বে শেহজাদের মায়ের জীবন কি হুমকির মুখে? এই খবরটা শোনার পর মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে যায়। এতদিন শেহজাদ নিজের জীবন, নিজের সম্মান, এমনকি নিজের নামে সাজানো অপরাধের বোঝাও সহ্য করেছে, কিন্তু এবার শত্রুরা এমন জায়গায় আঘাত করেছে যেখানে আঘাত করলে শেহজাদ আর পিছিয়ে থাকবে না। শেহজাদ রিশাদের দিকে তাকিয়ে বলে, ওরা আমাকে, আমার মাকে ছুঁতে চাইছে, তার মানে ওরা জানে না এবার ওরা নিজেরাই কোথায় হাত দিয়েছে। রিশাদ তাকে থামিয়ে বলে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন, এটাই ওদের চাওয়া, আপনাকে আবেগ দিয়ে ভুল করানো। শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, এই সব কিছু দেখতে পারবেন আগামী 26 নম্বর পর্বে, তবে সে নিজেই তোমাকে খুঁজে নেই। মেসেজের নিচে একটি লোকেশন দেওয়া। গোলাম সেখানে পৌঁছতেই দেখে রিশাদ একা দাঁড়িয়ে আছে, কিন্তু রিশাদের হাতে অস্ত্র নেই, মুখেও আগের সেই আত্মবিশ্বাস নেই। গোলাম সরাসরি প্রশ্ন করে, আপনি আমাকে এতদিন কি লুকিয়েছেন? রিশাদ কিছুক্ষণ পর চুপ থেকে বলে, যেদিন থেকে আমাকে শেহজাদের মতো বানানোর কাজ শুরু করেছিলাম সেদিন থেকেই জানতাম একদিন অজানা নাম্বার থেকে মেসেজ আসে, যাকে তুমি বন্ধু ভাবছো সেই তো তোমার সবচেয়ে বড় শত্রু। শেহজাদ মেসেজটি দেখে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, খেলা যদি এতদূর এসে থাকে তাহলে এবার আমিও নিজের নিয়মে খেলবো। বন্ধুরা, খেলা কি তবে চলতেই থাকবে? আগামী পর্বে কোন খেলা চলবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পারবেন আগামী পর্ব কবে আসছে। রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে কখন ভিডিওটি আসতে চলেছে তা জানতে আগামী পর্বের প্রেডিকশন এবং সম্ভাব্য গল্প পুরো ভিডিও জুড়ে থাকে। শেহজাদের হাতে আসা সেই অজানা মেসেজের পর পুরো পরিস্থিতি যেন বদলে যায়। এতদিন সে ভেবেছিল তার বিরুদ্ধে খেলছে দাউদ খান, স্বাস্থ্যমন্ত্রী আর ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়ারা, কিন্তু এখন যদি তার সবচেয়ে কাছের মানুষই বিশ্বাসঘাতক হয়ে থাকে তাহলে শত্রু আসলে তার কতটা কাছে সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড়। শেহজাদ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে বলে, শত্রুকে ভয় পাওয়ার দরকার নেই, ভয় করতে হয় সেই মানুষটাকে যে শত্রু হয়েও বন্ধুর মুখোশ পড়ে থাকে। অন্য পুরো খেলাটা যেন নতুন দিকে মোড় নেয়। গোলাম বুঝতে পারে এতদিন দাউদ খান আর স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে আসলে আরো বড় কেউ আড়াল থেকে পুরো অপারেশন পরিচালনা করে আসে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বিশ্বস্ত লোকটি শুধু মাফিয়াদের সঙ্গে যুক্ত নয়, সে বহু বছর ধরে সরকারের ভিতরের গোপন তথ্য পাচার করে আসছে। গোলাম দ্রুত রিশাদকে খুঁজতে থাকে। হামলার মধ্যে রিশাদ কোথায় গেছে তার কোনো খোঁজ নেই। হঠাৎ হামলার ফোনে একটি মেসেজ আসে, রিশাদকে খুঁজো না, সে নিজেই তোমাকে খুঁজে নেই। মেসেজের নিচে একটি লোকেশন দেওয়া। গোলাম সেখানে পৌঁছতেই দেখে রিশাদ একা দাঁড়িয়ে আছে, কিন্তু রিশাদের হাতে অস্ত্র নেই, মুখেও আগের সেই আত্মবিশ্বাস নেই। গোলাম সরাসরি প্রশ্ন করে, আপনি আমাকে এতদিন কি লুকিয়েছেন? রিশাদ কিছুক্ষণ পর চুপ থেকে বলে, যেদিন থেকে আমাকে শেহজাদের মতো বানানোর কাজ শুরু করেছিলাম সেদিন থেকেই জানতাম একদিন এই প্রশ্নটাই করবে। গোলাম অবাক হয়ে যায়, তাহলে সত্যটা কি? রিশাদ ধীরে ধীরে বলে, তুমি শেহজাদের কার্বন কপি নাও গোলাম, তুমি শেহজাদের জন্য বানানো একটা ঢাল। গোলাম কিছুই বুঝতে পারে না। রিশাদ তখন আসল রহস্যের একটা অংশ খুলে বলে, বহু বছর আগে শেহজাদ যখন ডার্ক ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রথমবার দাঁড়িয়েছিল তখন মাফিয়ারা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু শেহজাদের মতো দেখতে আরেকজন মানুষকে সামনে রেখে তারা যেন তাকে ভুল পথে চালিত করতে পারে। এই পরিকল্পনা থেকে গোলামকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু পরিকল্পনা বদলে যায়, কারণ গোলামকে ব্যবহার করার আগেই রিশাদ বুঝতে পারে গোলামের মধ্যে এমন কিছু আছে যা মাফিয়ারা জানে না। তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানুষের মন বুঝে ফেলার দক্ষতা, তাই রিশাদ তাকে পুতুল বানিয়ে খেলোয়াড় বানানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই দূরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে শেহজাদ। গোলাম শেহজাদকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আপনি এখানে? শেহজাদ শান্তভাবে বলে, কারণ এখন আর কাউকে বিশ্বাস করার সময় নেই, শুধু সত্যিটাকে
বিশ্বাস করার মতো সময় আছে। রিশাদ শেহজাদের হাতে সেই কালো খাতাটা তুলে দেয়। শেহজাদ খাতা খুলে একের পর এক নাম দেখতে থাকে। দাউদ খান, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিধ্বস্ত কর্মকর্তা, আরো কয়েকজন ব্যবসায়ী ও প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি। কিন্তু শেষ পাতায় এসে শেহজাদের হাত থেমে যায়। সেখানে লেখা চূড়ান্ত অপারেশন। শেহজাদ চৌধুরীকে জনসম্মুখে অপরাধী প্রমাণ করতে হবে। তার নিচে একটি তারিখ। শেহজাদ বুঝতে পারে এটা ভবিষ্যতের কোনো পরিকল্পনা না। পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি অডিও আসে। ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের ভিড়, আর সেখানে একজন পুলিশ কর্মকর্তা ঘোষণা করছে শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোলাম হতবাক হয়ে বলে, কিন্তু আদালত তো কোনো রায় দেয়নি। রিশাদ ঠান্ডা গলায় বলে, রায় দেওয়ার দরকার নেই, মানুষকে বিশ্বাস করানোই ওদের আসল উদ্দেশ্য। শেহজাদ তখন ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসে। ওরা আমাকে অপরাধী বানাতে চায়, তারপর খাতাটা বন্ধ করে দিই। ঠিক আছে, এবার আমি ওদের এমন একটা প্রমাণ দেব যেটা কোনো আদালত, কোনো মন্ত্রী, কোনো মাফিয়া কেউ মুছে ফেলতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিশাদের ফোনে একটি কল আসে। ওপাশের কণ্ঠ শুনেই রিশাদের মুখের রং বদলে যায়। কণ্ঠটি বলে, তোমরা তিনজন একসঙ্গে আছো, সেটা আমরা জানি। রিশাদ চুপ। আর তোমরা যদি পরবর্তী 1 ঘন্টার মধ্যে সেই পেন ড্রাইভটা আমাদের হাতে না দাও, তাহলে শেহজাদের মায়ের জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে যাবে। শেহজাদের মুখ তখনই মুহূর্তের মধ্যেই কঠিন হয়ে যায়, কারণ এতদিন মাফিয়ারা তার টাকা, ক্ষমতা আর জীবন নিয়ে খেলেছে, কিন্তু এবার তারা হাত দিয়েছে তার পরিবারের উপর। শেহজাদ ধীরে ধীরে ফোনটা হাতে নেয় এবং বলে, তোমরা ভুল মানুষকে ভয় দেখাতে এসেছো। ওপাশ থেকে হাসির শব্দ আসে। শেহজাদ তখন শেষ কথাটা বলে, আজ থেকে আমি তোমাদের বিরুদ্ধে লড়বো না, তোমাদের শেষ করার জন্য সময় গুণ। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্বের জন্য কে কে অপেক্ষা করে আছেন কমেন্টে জানিয়ে দিন। 26 নম্বর পর্বে যা হতে চলেছে তা দেখলে আপনার গা শিউরে উঠবে। রাঙ্কিং এন্টারটেইনমেন্ট খুব ভালোভাবেই গল্পটা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছে। দর্শকদের পছন্দ দিন দিন বেড়েই চলেছে। দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্বের প্রেডিকশন এতক্ষণ থেকে যারা শুনলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আগামী পর্বে শেহজাদের মায়ের জীবন কি হুমকির মুখে? এই খবরটা শোনার পর মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে যায়। এতদিন শেহজাদ নিজের জীবন, নিজের সম্মান, এমনকি নিজের নামে সাজানো অপরাধের বোঝাও সহ্য করেছে, কিন্তু এবার শত্রুরা এমন জায়গায় আঘাত করেছে যেখানে আঘাত করলে শেহজাদ আর পিছিয়ে থাকবে না। শেহজাদ রিশাদের দিকে তাকিয়ে বলে, ওরা আমাকে, আমার মাকে ছুঁতে চাইছে, তার মানে ওরা জানে না এবার ওরা নিজেরাই কোথায় হাত দিয়েছে। রিশাদ তাকে থামিয়ে বলে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, এটাই ওদের চাওয়া, আপনাকে আবেগ দিয়ে ভুল করানো। শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, এই সব কিছু দেখতে পারবেন আগামী 26 নম্বর পর্বে। তবে আপনার কি মনে হয়, গোলাম কি সত্যি আগামী পর্বে শেহজাদ সেজে ধরা দিয়ে পুরো গেম উল্টে দেবে, নাকি দাউদ খানের পাতায় কোনো বড় ট্রাম্পে পা দিতে চলেছে শেহজাদ? আপনার থিওরি কি বলে তা এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী রিভিউতে। আবারও ধন্যবাদ সকলকে।